নবী যা করে গেছে সেইটা করা সুন্নত, আর যেটা করেনি সেইটা করা ঠিক না। তা তখন তো মাইক ছিল না। 5,000 মসজিদ থেকে মাইক খুলে নিয়েছে, এমনি 1,096টা মন্দির থেকেও মাইক খুলে নিয়েছে। তাহলে যে শুধু যে মুসলিমদের দেখে দেখে মাইক খুলে নিচ্ছে তা নয়, অভিষেককে কিছু করছে না কেন? তাহলে কিছু কি একটা দহরম মহরম আছে না কোনো কিছু আছে? যদি অভিষেককে ঠিকভাবে অ্যারেস্ট না করা হয়, এসএলএসটি 2016 যদি সমস্যার সমাধান না করা হয় এবং যদি দাগিদের টাকা আদায় করা না হয়, তাহলে মানুষ সামনে ইলেকশনে তার জবাব দেবে। এটা একেবারে পরিষ্কার। শেখ হাসিনাকে কি জন্য রাখবো? যারা আমাদের দুবেলা গালাগালি দিচ্ছে, যে দেশ ভারত মাতার সন্তানদের কুকথা বলছে, তাদেরকে রেখে দেবো কেন? যা যে দেশ যেখানকার সেখানে তুই চলে যা। মানুষ তো ভোট দিয়েছে, তাহলে যাদের ভোট দিয়ে জেতায়নি সেই সমস্ত দাগি লিডারদের কেন দলে নিচ্ছে? পাকিস্তান, বাংলাদেশ আর এই ভারতের এই মাদ্রাসাগুলো এদের মাথায় কি ঢুকেছে আমি জানি না। এরা শুধু আরবি শিক্ষা, আরবি শিক্ষা, আরবি শিক্ষা। অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন আসে 600 খ্রিস্টাব্দে, তখনই কিন্তু কোন মাদ্রাসা ছিল না। তাহলে এই মাদ্রাসাগুলোর কোথা থেকে আমদানি করলো? যে আমরা ক্ষমতায় আসলে 3 মাসের মধ্যে কিন্তু নতুন বিজ্ঞপ্তি দেবো। 3 মাস পার হয়ে গেল, কিন্তু নতুন কোনো বিজ্ঞপ্তি নেই, এবং পুরনো গুলো এখনো কিন্তু সমস্যার কোনো সমাধানই হয়নি। সিপিএম এবং তৃণমূল কংগ্রেস তারা মৌলবাদীদের কাছে মাথা নত করেছে, এটা একদম পরিষ্কার। শুভেন্দু অধিকারী সেটা করেনি। তিনি যা বলেছেন ইসলাম নিয়ে, তাকে তাড়িয়ে দেওয়ার কি আছে? তিনি কলমের জবাব তোমরা কলমে দাও। এসএলএসটি 2016 সম্বন্ধে কোন উদাসীন তো এই সরকার? আমি তো এটা দেখতে পাচ্ছি এসএলএসটি 2016 সম্পর্কে উদাসীন। পশ্চিমবঙ্গে কিন্তু এই যে মসজিদে মাইকটা বন্ধ করে দেওয়ার একটা নির্দেশনামা জারি হয়েছে, সেখানে শব্দ দূষণ হচ্ছে বলে মুখ্যমন্ত্রী এবং অগ্নিমিত্রা পল তারা সমীর ভট্টাচার্য তারা কিন্তু বলছেন। মানে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? কিভাবে দেখার কিছু নেই যে প্রায় 5,000 মসজিদ থেকে মাইক খুলে নিয়েছে, এমনি 1,096টা মন্দির থেকেও মাইক খুলে নিয়েছে। তাহলে যে শুধু যে মুসলিমদের দেখে দেখে মাইক খুলে নিচ্ছে তা নয়, একেবারে নয়। যে এতে অনেক যে কোনো মাইক চলুক, বিশেষ করে এই 5 বার মাইক চলে, 5 বার আজান হয়, এতে কি হয় যে যারা বয়স্ক ব্যক্তি, সেই বয়স্ক ব্যক্তিদের কিন্তু সত্যি সত্যি ডিস্টার্ব হয়, এটা একেবারে নিশ্চিত। ঘুম ভেঙে যায়, হাড়ের রোগী যারা তারা আছে। এবারে আমার একটা কথা, যে পুজো করবে আর যে নামাজ পড়বে তাদের কিন্তু সময়ের প্রতি ঠিক আছে। তারা জানে হাতে মোবাইল আছে, এই সময়টা হলো, এবার আমার মন্দিরে যেতে হবে, আমার মসজিদে যেতে হবে। সুতরাং এই যে জোরে আজান দেওয়ার কোনো দরকার হয় বলে আমি মনে করি না। তারপরে এই এক শ্রেণীর মুসলমান এরা কি ভাবে জানেন তো, যে তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যা করে গেছে সেইটা করা সুন্নত, আর যেটা করেনি সেইটা করা ঠিক না। তা তখন তো মাইক ছিল না, 600 খ্রিস্টাব্দ নাগাদ মাইক কিন্তু ছিল না। মাইক আবিষ্কার হয়েছে 1870 সালে, এবং এই মসজিদে মাইক লাগানো হয়েছে ধরুন এই 25-30 বছর আগে। তাহলে তার আগে তো মানুষ এমনি সেখানে নামাজ পড়তে চলে যেত। তখন কিন্তু ঘড়ি ছিল না, মোবাইল ছিল না। তাহলে এখন মানুষ, তাদের প্রত্যেকের হাতে মোবাইল আছে, তাহলে তারা তো জানে, অর্থাৎ মনের ইচ্ছা হলেই সে মন্দিরে যাবে, সে মসজিদে যাবে। এখানে মাইকের কোনো দরকার হয় বলে আমি মনে করি না। দেখুন আমার এই কলেজ স্ট্রিটে এখানে যে মসজিদটা আছে, সেই মসজিদের আশেপাশে যে 1000 ঘর আছে, একটাও মুসলমান নেই, একজনও মুসলমানও নেই। কলেজ স্ট্রিটে মসজিদ, ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের পাশে, মানে 1000 ঘর। এই মসজিদের চারদিকে কোনো মুসলমান নেই, বাস করে না, আরো দূরে বাস করে। তাহলে এখানে মসজিদের আজান হলে কারা শুনবে? হিন্দু হিন্দু ভাই বোন যারা, তারা শুনবে। তাহলে তারা ডিস্টার্ব ফিল করবে।
কোনো ধর্মে কোনোদিনই বলেনি, বা ইসলাম ধর্মে কোনোদিনই বলেনি যে তুমি অপরকে ডিস্টার্ব করে নামাজ পড়ো। এক্ষুনি কি বলে রে রে করে চিৎকার করবে এক শ্রেণীর মুসলমান, কি হ্যাঁ হিন্দুরা তো ইয়ে করে, হরে কৃষ্ণ হরে নাম গায়। কদিন গায়? বছরে 2-3 বার তারা এই কীর্তন করে। কিন্তু 5 বার নামাজের জন্য আজান দেয়া হয়। অর্থাৎ যদি মনে ইসলামিক প্রীতি থাকে, নামাজ পড়ার প্রতি মানসিকতা থাকে, তাহলে মাইকের দরকার হয় না। আগে তো বললাম মাইক কোনো মসজিদে ছিল না। সুতরাং যে শুধু মসজিদ থেকে মাইক ছাড়িয়ে নিচ্ছে বলে চিল্লালে হবে না, মন্দির থেকেও মাইক কিন্তু ছাড়িয়ে নেওয়া হচ্ছে। এবং আমি তো বললাম তাদের প্রত্যেককে সজাগ হওয়া উচিত যে আমি নামাজ পড়তে যাব, আমার কাছে এই ঘড়ি আছে, এই সময়ে আমি নামাজ পড়তে যাব। খুব বয়স্ক লোক হঠাৎ ভোরের বেলা আজান হয়ে গেল জোরে, হঠাৎ তার হাড়ের রোগ অন্য কিছু লোক, তাদের অসুবিধা হতে পারে। যাদের অনেক পুলিশ পার্সোনাল থেকে শুরু করে যারা সারা প্রায় রাতের দিকে কাজ করে প্রায় 1টা-2টোর দিকে বাড়ি যায়, তারা ঘুমাবে। তখন দেখবেন 4টের সময় এই মাইকে আজান হচ্ছে, রাতের আজান একটু জোরে শোনা যায়, তখন তাদের ডিস্টার্ব হয়। ঠিক তেমনি তাই বলবো যে কাউকে ডিস্টার্ব করে কোনোদিন ধর্ম পালন করা শোভনীয় নয়, সেটা কোনো ধর্মেই বলেনি এই কথাটা। নওশাদ সিদ্দিকী এই নিয়ে কিন্তু একটা মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন, করেওছেন যথাসম্ভব। সেক্ষেত্রে আপনার কি বলবেন? ভোটের জন্য মামলা করেছে যে আমি মুসলমানের ভোট ছাড়া তো আমি জিততে পারি না, তাহলে আমি এখানে মামলা আমাকে করতে হবে। এই ছাড়া মামলা করে কিছু করতে পারবে না। কারণ দেখুন, শুধু যে মুসলমানদের মসজিদ থেকে মাইক কেড়ে নিয়েছে তা একেবারেই না, হিন্দুদের মন্দির থেকেও মাইক নিয়ে নেওয়া হচ্ছে। কোনো হিন্দু তারা তো করেনি। তো তাহলে তোমাদের মধ্যে মানে সচেতনতা তো থাকবেই। এই নামাজের সময় হয়েছে, চলো আমরা নামাজ পড়তে যাই, আগে যেমন। তাহলে এটি কেন মাইক না হলে তো হয় না। এবং আমি তো আবার বলছি, যেটা এরা বড় বড় বেশি বেশি ডায়লগ মারে, কি যেটা হযরত মুহাম্মদ নবীজি যেটা করেছে সেইটা করা ঠিক সুন্নত, যেটা করেনি সেটা করা ঠিক নয়। তখন তো মাইক ছিল না, তাহলে তুমি মাইক আজান দিচ্ছ কেন? এটা চলবে, বুঝলেন? এটা চলবে, এটার ক্ষেত্রে চলবে। অর্থাৎ যে আমি আবার বলছি যে মনে যখন তার ইচ্ছা হবে আমি নামাজ পড়তে যাব, 5 বার এই সময় আমি নামাজ পড়তে যাব, যারা সত্যি সত্যি নামাজি তারা কিন্তু আজানের দিকে নজর রাখে না। তারা নিজেরাই জানে যে এই সময় নামাজের সময় আমি এই সময় নামাজ পড়তে যাব। অন্যদিকে দেখলাম আজকে সুমন বিশ্বাস, যে চাকরিহারা, যোগ্য চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস, তাকে আর কি তিনি একটা মিছিল করেছেন। তার সাথে SLST আছে, SSC আছে, 2016 শিক্ষাকর্মীরা আছেন। তাদের দাবি যে তাদেরকে এখনো পর্যন্ত কেন মুখ্যমন্ত্রী তাদের কথা শুনছেন না বা তাদের কোনো ব্যবস্থা করে দিচ্ছেন না। এক্ষেত্রে আপনি কি বলবেন? এই সুমন বিশ্বাস, আপনিও তো একজন শিক্ষক। দেখুন, সুমনের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্ক, ওর ডাকে আমি একবার গেছিলাম। এখন যে প্রথম কথা, এটা আমারও খুব খটকা লেগেছে যে 1টা বছর প্রায় মনে হয় হয়ে গেল তৃণমূল তো টাকা আদায় করেনি। যারা দাগি 12% ইন্টারেস্ট সহ, তাদের কিন্তু টাকা আদায় করেনি তৃণমূল। তখন আবার কোর্ট অফ কন্টেম্প হয়েছিল, বলছে হ্যাঁ করবো। এই সরকার এসে কিন্তু টাকা আদায় হয়েছে বলে আমি কিন্তু জানি না। তাহলে দাগিদেরও ছাড় পাচ্ছে কেন? এই সরকারের কাছে আমার এইটা আবেদন যে দাগিদের আপনারা টাকা ফেরত নিন, অন্তত কর্মপন্থা চলুক, টাকাটা ফেরত নেওয়া যাক, কর্মপন্থা চলুক ঠিকই, কিন্তু না, এখনো টাকা ফেরত নেওয়া হচ্ছে না। তার মানে কি, তো কিছু বুঝতে পারছি না আমি। তাহলে 2016-তে যারা পয়সা দিয়ে পিছনের দরজা দিয়ে পেয়েছে, তার কোর্টের নির্দেশ এখনো পালন করছে না কেন এই সরকার? এটা তো একেবারে কাম্য নয়। যে আমরা এখনো বুঝতে পারছি না যে কিভাবে টাকাটা আদায় হচ্ছে, তারা কারা।
তাদেরকে মানুষ একটু জানুক কারা সেই টাকাগুলো নিয়েছে নিয়েছে এবং কারা দিয়েছে। সিবিআই সুপ্রিম কোর্টের ছিল যে তারা যারা টাকা দিয়েছে তাদের ধরে যে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা করতেও পারে, কিন্তু কই সে প্রসেস তো চলছে না। তাহলে SLST 2016 সম্বন্ধে কোন উদাসীন তো এই সরকার, আমি তো এটা দেখতে পাচ্ছি SLST 2016 সম্পর্কে উদাসীন। কারণ কিভাবে আলাদা করবে এখনো পর্যন্ত এরা নিজেরাই, আগের সরকারও পারেনি, তাহলে এই সরকারের ক্ষেত্রে সেটাও কিন্তু নেই। এইটাই আমার খুব খটকা লাগছে। এবং প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দেখুন, প্রতিশ্রুতি প্রত্যেকটা সরকার যখন ক্ষমতা আসার আগে এটা দেয়, যেটা ত্রিপুরাতে দিয়েছিল, সে ত্রিপুরা তাদের এখন চাকরি হয়নি, 10,000 কারোর চাকরি কিন্তু হয়নি। সুতরাং বিরোধী দল থাকার সময় এগুলো অনেকে বলেন, শুভেন্দুবাবু হয়তো বলেছিলেন, কিন্তু শুভেন্দুবাবু বা এই সরকারের উচিত, মানবিক সরকার, এদের উচিত যত তাড়াতাড়ি SLST 2016 যারা সত্যি সত্যি যোগ্য তাদের চাকরিটা ফেরত দেওয়া। এবং অনেকে যোগ্য তারপরে তারা SLST 2025 পাশ করতে পারে, হ্যাঁ, তাহলে তাদেরও তো 31 আগস্ট পর্যন্ত তাদের শেষ সময়। তা এখন একাদশ দ্বাদশের কাউন্সিলিংও হয়েছে, কিছু মনে হয় বাদ আছে, তাদের পোস্টিং অন এদিকে 3 মাস অতিক্রান্ত হয়ে গেছে। তার মানে স্কুল সার্ভিসের নিয়ম অনুযায়ী তাদের কিন্তু তারা স্কুলে অ্যাপয়েন্টমেন্ট, তারা চাকরি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে পারবে না, কারণ 3 মাস অতিক্রান্ত হয়ে গেছে। আবার নবম দশমের সবে ভেরিফিকেশন শুরু হয়েছে, তাহলে 31শে আগস্ট আর কদিন আছে, তাহলে 31শে আগস্টের মধ্যে কিভাবে সম্ভব? তাহলে এটা আবার ডিসেম্বর পর্যন্ত নিয়ে যেতে হবে, 31শে ডিসেম্বর হয়তো বা, তাহলে আবার এই প্রসেসটা পিছিয়ে গেল। তাহলে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা তো আরো চিন্তার মধ্যে রইল না। সুতরাং সরকারের উচিত এটাকে খুব দ্রুত একেবারে এসপার কি এসপার যা হোক একটা করে দেওয়াটাই, কিন্তু নিউ জেনারেশন যারা নতুন পরীক্ষা দেবে তারাও আশায় আছে। কারণ বলেছিল যে আমরা ক্ষমতায় আসলে 3 মাসের মধ্যে কিন্তু নতুন বিজ্ঞপ্তি দেবো। 3 মাস পার হয়ে গেল, কিন্তু নতুন কোনো বিজ্ঞপ্তি নেই, এবং পুরনোগুলো এখনো কিন্তু সমস্যার কোনো সমাধানই হয়নি। এবং 17 মাস শিক্ষাকর্মীদের বেতন বন্ধ, তাদের সংসার চলা না, সেটা তো শিক্ষাকর্মীদের সে তো বারণ করে দিয়েছে, সেটা তো সুপ্রিম কোর্ট বারণ করে দিয়েছে। সব শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে গেছে। এটা তো এই সরকারের দোষ নেই, বা আগে তৃণমূল সরকারের দোষ নেই, মানে তৃণমূল সরকার দুর্নীতিরা করে গেছে। দোষ মানে যে তাদের মাইনে দিচ্ছে না এটা কিন্তু না, সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যেদের মাইনে এদের একদম বাতিল। কিন্তু স্কুল শিক্ষক শিক্ষিকাদের তাদের দাগিদের তালিকা দিয়ে বার করে, সেই দাগিদের তালিকা বার করা হলো, কিন্তু তাদের টাকা ফেরত নেওয়া হচ্ছে না কেন? এইটাই হচ্ছে সমস্যা। NCPI দেখছি একেবারে বিজেপির মধ্যে একবারে মিশে যাচ্ছে। সেখানে শতাব্দী রায় থেকে সায়নী ঘোষ পর্যন্ত তাদের ছবি আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখছি, মুখ্যমন্ত্রীর সাথে দেখছি। একসময় সায়নী ঘোষ যেভাবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে তীর্যক মন্তব্যে বিদ্ধ করত, এখন দেখছি সেই সায়নী ঘোষের ভোল একদম বদলে গেছে। দেখুন, এটা খুব স্বাভাবিক যে সবাই বাঁচতে চায়, কি দুর্নীতির তো কেউ বাদ নেই দুর্নীতি থেকে। তাহলে জানে জেলে অনেকে ঢুকে গেছে, আরো অনেকে পা বাড়িয়ে আছে, মদন মিত্র সব পা বাড়িয়ে আছে, বালু ফালু পা বাড়িয়ে, এদের কিন্তু জেল যাত্রা শিওর। তাহলে এরাও এরকম কিছু করেছে, এরাও কি চাইবে যে একটু যদি মুক্ত হই, সেই জন্য কি হচ্ছে একটু পাল্টি খাওয়া। NCPI মানে এরা শুভেন্দু বাবু বা বিজেপির সঙ্গে একটু এদের সম্পর্ক, তাহলে ওখানে গেলে যদি কিছুটা আমরা একটু রিলিফ পাই, আর সেই জন্য এটাই করেছে, আর অন্য কোনো কিছু নেই। মানে মদন মিত্র তাকে ডেকেছে, তার ছেলের ডেকেছে, তার বইয়ের ডেকেছে, তাহলে বাদটা আছে কে বলে? দেবরাজ রায়, সে জেলের মধ্যে আছে। তো সে শেখ শাহজাহান থেকে শুরু করে কে আছে বলুন, সবাই তো জেলের মধ্যে আছে। এরাও যারা ববি হাকিম থেকে শুরু করে এরাও জানে আমাদের কীর্তিগুলো কিন্তু একদিন ফাঁস হবেই, আর তখনই আমাদের জেল যাত্রা হবে। তাহলে আমরা বঞ্চ পাল্টি খাই, পাল্টি খেয়ে এখানে চলে আসি। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদ কেন যাবে? তাহলে তো এটাই তো পরিষ্কার জিনিস। এখন মানুষের মধ্যে কিন্তু এখন একটু সন্দেহ দানা বেঁধে উঠেছে যে অভিষেক ব্যানার্জি যে এইসব যারা আছে টুলু ফুলু এরাই যে টাকা তুলেছে, এরা অভিষেক ব্যানার্জি জানতো না? মমতা ব্যানার্জি জানতো না? জানতো তো। শেখ শাহজাহান,
জাহাঙ্গীর খানের টাকা তুলেছে, কাকে টাকা তুলে দিয়েছে সবাই তো জানতো। তাহলে তারা তাদেরকে ছেড়ে রেখেছে কেন? এটাই আস্তে আস্তে কিন্তু এই বেশ কিছুদিন হলো মানুষ কিন্তু যখন দেখতে পাচ্ছে যে অভিষেককে কিছু করছে না কেন, হুম, তাহলে কিছু কি একটা দহরম মহরম আছে না কোনো কিছু আছে। যদি অভিষেককে ঠিকভাবে অ্যারেস্ট করা না করা হয়, এসএলএসটি 2016 যদি সমস্যার সমাধান না করা হয় এবং যদি দাগিদের টাকা আদায় করা না হয়, তাহলে মানুষ সামনে ইলেকশনে তার জবাব দেবে, এটা একেবারে পরিষ্কার। শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন প্রথমে যে তৃণমূলীকরণ হবে না বিজেপির, কিন্তু এখন দেখা যাচ্ছে কালকে একটা খবর ভাইরাল হয়েছে যেখানে বলা হচ্ছে যে সব তৃণমূলের জন্যই দরজা খোলা আছে, সে ভালো হোক বা খারাপ। কিন্তু সেটা তাদের দলের পলিসি। এটা তো পশ্চিমবঙ্গের এই পলিসি কংগ্রেস থেকে তৃণমূল কংগ্রেসে চলে আসলো, সিপিএম থেকে তৃণমূল কংগ্রেসে চলে আসলো, হ্যাঁ, আবার তৃণমূল কংগ্রেস ভেঙে আবার হুমায়ুন কবির হলো, নওশাদ সিদ্দিক হলো, এইসব হলো। সুতরাং এটা তো বাংলার সংস্কৃতি হয়ে আছে যে দল ভাঙার খেলা, এক দল থেকে আরেক দলে যাবে, এটা একেবারে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন। বিজেপি থেকেও তৃণমূলে এসেছিল, আবার তৃণমূল থেকেও বিজেপিতে যাবে, এটা আবার বলার কি আছে। যে সুতরাং বাংলার রাজনীতিতে এটা চলবেই। কিন্তু এরা যদি সেইটাকে মানুষের ভোটে জিতেছে, তাহলে মানুষ তো ভোট দিয়েছে, তাহলে যাদের ভোট দিয়ে জেতায়নি সেই সমস্ত দাগি লিডারদের কেন দলে নিচ্ছে বলুন তো? আমি তো এটা বুঝতে পারছি না। এবারে সেটা বিজেপির অভ্যন্তরীণ পলিসি, বিজেপি ভালো তৃণমূল কি খারাপ তৃণমূল কাকে নেবে সেটা তারা বুঝবে। একটা শেষ প্রশ্ন করব। এই যে দিল্লিতে আমরা দেখলাম শেখ হাসিনা একটা প্রেস কনফারেন্স করেছেন, এতদিন পর্যন্ত উনি বলেছিলেন আমি বক্তব্য মিডিয়ার সামনে দেব না, অবশেষে তিনি কিন্তু মিডিয়াকে বক্তব্য দিলেন। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি তাহলে এবারে আসতে পারেন প্রেস কনফারেন্সে, বা ওনারও কি উচিত এভাবে সংবাদ মাধ্যমের সম্মুখে বক্তব্য রাখা? দেখুন, সেটা রাষ্ট্রের নীতি না। আমি সাধারণ একজন মানুষ, নাগরিক, এই ব্যাপারে রাষ্ট্রের নীতি। রাষ্ট্র সেখানে কি কি করবে সেটা রাষ্ট্র বুঝতে পারবে, সেখানে আমি তো কিছু বলতে পারবো না। সেটাকে কিভাবে দেখছেন বিষয়টা? এটা প্র্যাকটিক্যালি মানে রাষ্ট্রের নীতি এটা। যে একটা দেশের প্রধানমন্ত্রীকে আমরা সেখানে জায়গা, সেটা রাষ্ট্রের নীতি অনুযায়ী দিয়েছে, সেটা প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এটা এরা বলতে পারেন, এটা এদেরই কথা, এটা এরা বলতে পারেন। কিন্তু কোনোভাবেই যে এই যে শেখ হাসিনা, সে আমাদের এখানে এসেছে, ঠিক আছে, আমাদের এটা সংস্কৃতি, বিভিন্ন দেশ থেকে যারা ভাবে তাদের আমরা স্থান দিই, তো বাংলাদেশিরা বাড়াবাড়ি শুরু করেছে। কিন্তু বাংলাদেশিরা জানে না যে হাসিনাকে এই ভারতবাসীরাই স্থান দিয়েছে। তবুও তারা সেখানে দেখুন মন্দির ভাঙা শুরু করেছে, তারা হিন্দুদের উপর অত্যাচার শুরু করেছে, যে তুমি আমাদের হাসিনাকে রাখলে কেন। আর এখানে বাইরে নামাজ পড়তে বারণ করে দিয়েছে, মসজিদ ভাঙেনি, মসজিদ ভাঙেনি, মসজিদ থেকে মাইক ইউনিট খুলে নিয়েছে। তাহলে এখানে সমস্যা কোথায়? তাহলে তোমরা সেখানে সেইটা করছো কেন? তাহলে আমি নরেন্দ্র মোদীকে, মাননীয় প্রধানমন্ত্রীকে বলার ধৃতটা আমার দৃষ্টটা নেই, তবুও আমি বলবো যে শেখ হাসিনাকে কি জন্য রাখবো? যারা আমাদের দুবেলা গালাগালি দিচ্ছে, যে দেশ ভারত মাতার সন্তানদের কুকথা বলছে, তাদেরকে রেখে দেবো কেন? যা, যে দেশ যেখানকার সেখানে তুই চলে যা, সেটা এবারে রাষ্ট্র বুঝবে কি করে। কিন্তু আমার ব্যক্তিগত মত যে ও হাসিনাকে এতদিন দেখেছে, এতদিন রেখেছে, এইবারে তাকে হচ্ছে কি করে দেওয়া উচিত। স্যার, তাসলিমা নাসরিন রাজ্যে আসা, ভারতে তথা কলকাতায় ফিরে আসাটা কিভাবে দেখছেন আপনি? দেখুন, এটা আশা তো একেবারে কাম্য ছিল, কারণ সিপিএম এবং তৃণমূল কংগ্রেস তারা মৌলবাদীদের কাছে মাথা নত করেছে, এটা একদম পরিষ্কার। শুভেন্দু অধিকারী সেটা করেনি। তিনি যা বলেছেন ইসলাম নিয়ে, তাকে তাড়িয়ে দেওয়ার কি আছে? তিনি কলমের জবাব তোমরা কলমে দাও, তার উপরে মানসিক আঘাত, তার গালিগালাজ, এসব কেন? তোমরা যুক্তি খাটো করো, যুক্তি খাড়া করে সেখানে তার এগেনস্টে তোমরা বলো। ওই এইবারে আসলো কিন্তু কেউ আর বাইরে আসেনি, জানে বাইরে আমরা আসতে পারবো না, বাইরে আসলে তসলিমা নাসরিন কিছু বললেই একেবারে এটা শুভেন্দু অধিকারীর পুলিশের ডান্ডা,
একেবারে শেষ করে দেবে। কিন্তু ঠিকই করেছে, এনে এখানে এসেছে এবং তিনি সম্মানিত হয়েছেন, একেবারে সঠিক কাজ করেছে বলে আমি মনে করি। একটাই শেষ প্রশ্ন, তাসলিমা নাসরিন কিন্তু এরই মধ্যে একটি বক্তব্য দিয়েছে যেখানে বলেছেন উনি যে মাদ্রাসাতে কোনো পড়াশোনা হয় না, সেখান থেকে জেহাদি তৈরি হয়। এটাকে কি বলবেন? এটা কতটা- জেহাদি তৈরি হয় সব মাদ্রাসাতে নয়, এটা আমি সাপোর্ট করি না। কিছু মাদ্রাসাতে মানে কিছু মানে বেশ কিছু মাদ্রাসাতে সেখানে ম্যাক্সিমাম ইসলামিক শিক্ষা শেখানো হয়, মিনিমাম কিন্তু এই আধুনিক শিক্ষা শেখানো হয়। এটা একেবারে আমি একমত। কিন্তু সব মাদ্রাসায় যে উগ্রপন্থী জেহাদি তৈরি হয় এটা আমি মেনে নিতে পারি না। কিছু কিছু মাদ্রাসা হয়তো বা আছে এরকম, কারণ যারা টাকা দেয় তারা এসে সেখানে থাকে, খাওয়া দাওয়া করে। হ্যাঁ, কিন্তু ওই মাদ্রাসা থেকে, হাসনাবাদের মাদ্রাসা থেকে টাকা উদ্ধার হলো, এটা তো মেনে নেওয়া যায় না। সুতরাং মাদ্রাসাগুলো আধুনিক শিক্ষা যতক্ষণ নাই নিয়ে আসবে, সেই মাদ্রাসাগুলোর কিন্তু কোনো উন্নতি হবে না। মাদ্রাসাগুলো যতক্ষণ না হাতের কাজ শেখাবে, মাদ্রাসাগুলো যতক্ষণ না ডাক্তার, ইঞ্জিনিয়ারিং অফিসার তৈরি হবে, ততক্ষণ এই মাদ্রাসাগুলো থেকে ভালো কিছু আমরা আশা করি না। পৃথিবীর অন্যান্য দেশ, যেখানে সবচেয়ে বড় দেশ মুসলমানদের, ইসলামী ধর্মাবলম্বীদের ইন্দোনেশিয়া, সেখানে 28 কোটি মুসলমান, তারা কিন্তু সব ওই মাদ্রাসা থেকে তারা কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে। না, আমাদের এই পাকিস্তান, বাংলাদেশ আর এই ভারতের এই মাদ্রাসাগুলো, এদের মাথায় কি ঢুকেছে আমি জানি না। এরা শুধু ওই আরবি শিক্ষা, আরবি শিক্ষা, আরবি শিক্ষা। অথচ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি যখন আসে 600 খ্রিস্টাব্দে, তখনই কিন্তু কোনো মাদ্রাসা ছিল না। তারপরে হযরত আবু বকর থেকে শুরু করে ওমর, উসমান, এরা যারা খলিফা ছিলেন, এদের সময় কোনো মাদ্রাসা ছিল না। তাহলে এই মাদ্রাসাগুলো এরা কোথা থেকে আমদানি করলো? ইংরেজরা মাদ্রাসা করেছে, লর্ড লর্ড কি ভুলে গেছে, ইতিহাসের ছাত্র তো নয়। আহ, আহ, মাদ্রাসা তৈরি, ক্যালকাটা মাদ্রাসা তৈরি করেছিল, যে সম্ভবত 1781 সালে। সেখান থেকেই কিন্তু মীর মোশাররফ হোসেনের মতো লেখক বার হয়েছে। আমাদের এই বাংলা, এই পশ্চিমবঙ্গের প্রথম প্রধানমন্ত্রী, আগে মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলে, একে ফজলুল হক, কিন্তু এই ক্যালকাটা মাদ্রাসার ছাত্র। ওয়ারেন হেস্টিং এটা করেছিলেন, সেই মাদ্রাসার ছাত্র। তাহলে এই রকম ধরনের পণ্ডিত ব্যক্তি বার হচ্ছে না কেন? তার কারণ আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে পারছে না, আর সেই জন্যই মাদ্রাসাগুলোর এই হাল।